আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। বানের জলে ভাসছে 12 জেলা। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। অনেক এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে সেনা ও বিমান বাহিনী। ত্রাণের অপেক্ষায় দুর্গতরা। মানুষের খাবারের জন্য হাহাকার করে গেছে। যা কিছু সবগুলো তো নষ্ট হয়ে গেছে। আমাদের মধ্যে শুধু আমরা ছাড়া কিছু নাই এখানে। ফেনীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পুরো দেশ। আটকে পড়া জানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ জট। 72 ঘন্টা পর আবহাওয়া পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। যে পরিস্থিতি আছে এটা আগামী আরো 72 ঘন্টা প্রায় একই রকম অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। 5 আগস্ট আদাবরে গুলির ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। আসামি করা হয়েছে সাবেক এমপি ফেরদৌস, সাকিব ও ব্যারিস্টার সুমনকেও। রাজধানীর বাজারে আসে না বন্যা দুর্গত এলাকাগুলোর সবজি। পড়েনি বড় প্রভাব। হঠাৎই বেগুনের কেজি হাঁকালো সেঞ্চুরি। বৃষ্টিতে উৎপাদন নিয়ে কৃষকদের শঙ্কা। দৈনিক বৃষ্টি হচ্ছে, এই কারণে আপনার ফসলাদি সবকিছু ভালো না। বন্যায় টাল টুল সব পানির তলে আমরা গিরস মইরা শেষ হয়ে কাঁচাইছি। এস আলম গ্রুপের অভিনব জালিয়াতি। শেয়ার কিনে পরিচালনা পর্ষদ দখল করে 6টি ব্যাংক থেকে 95,000 কোটি টাকা লোপাট। বোর্ড দিয়ে পাশ করেছে, কিন্তু এগুলো কি আসলে সবই বৈধ নাকি? একটা তো বৈধ। সমস্ত নীতিমালাকে উপেক্ষা করে নিজেরাই নিজেদের জন্য মনে করেন ঋণ স্যাংশন দিচ্ছে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ভয়াবহ বন্যার পানিতে ভাসছে 12 জেলার বিস্তীর্ণ অঞ্চল। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। ফেনীতে প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকা থেকে 5,000 বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে সেনাবাহিনী। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ, উৎকণ্ঠায়। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। চরমে যানজট। বৃষ্টির পানি আর বন্যায় তলিয়ে আছে নোয়াখালী সদর সহ 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। ডুবে আছে বিভিন্ন সড়ক, মহাসড়ক। জেলায় পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তিতে পোহাচ্ছেন বাসিন্দারা। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট। বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলও। স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বহু মানুষ। দুর্গত এলাকাগুলোয় এখনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি। কুমিল্লার সদর, দক্ষিণ চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, আদর্শ সদর ও বুড়িরচং উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়েছে বানের জলে। বৃহস্পতিবার রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। দুর্গত অঞ্চলের মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে। দুদিন ধরে অনেক বাড়িতে জ্বলছে না চুলা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। যতগুলো বাড়ি আছে বিভিন্ন 4-5টা এলাকা ধরে সবগুলো বাড়ি প্রচুর পরিমাণে ঢুকতেছে আর মানুষের খাবারের জন্য হাহাকার করে গেছে। সেনাবাহিনীর টিম আসছিল, কিন্তু এইখানে এলাকাবাসী ওনারা আসতে দেয় নাই। মনে করে ওনারা যে ক্যান্টনমেন্ট সেফটির কারণে এদিক দিয়ে এসে বাঁধ ভেঙে দিবে, কিন্তু আসলে ওনারা এইখানে এই নদীর ভিতরে অনেকগুলো বাড়ি ছিল, কিন্তু এই লোকগুলোকে উদ্ধার করার জন্য আসছিল। চট্টগ্রামের 16টি উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে। সবচেয়ে খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়ির। হালদা নদীর বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন হাজারো মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনীর পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। রাঙামাটির বিস্তীর্ণ এলাকাও তলিয়েছে পানিতে। খাগড়াছড়ি শহর থেকে পানি নেমে গেলেও দীঘিনালার কিছু এলাকা এখনও প্লাবিত। কক্সবাজারের ঈদগাঁ উপজেলার নিচু এলাকাও জলমগ্ন।
এখানে মানুষ কিভাবে হাঁটাচলা করতেছে, ঘর থেকে জিনিসপত্র বের করতেছে এখানে। আর এখানে আপনি যদি নদীর দিকে তাকান তখনও দেখবেন যে পানির উচ্চতা দিন এখনো বৃদ্ধি পাচ্ছে। আমাদের চাওয়াটা যে আমাদের সবকিছু, আমাদের আসবাবপত্র প্রয়োজন যা কিছু আছে সবগুলো তো নষ্ট হয়ে গেছে। আমাদের বলতে শুধু আমরা ছাড়া কিছু না এখানে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সদরসহ 5 উপজেলার 6 লাখ মানুষ পানিবন্দী। 185টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তবে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রেও পানি। চরম ভোগান্তিতে বানভাসীরা। জেলা প্রশাসন জানিয়েছে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। মৌলভীবাজারে মনু নদের পানি বইছে বিপদসীমার উপরে। কমলগঞ্জ ও রাজনগর উপজেলার প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে। এখনও পানিবন্দী হাজারো মানুষ। বানের জলে ডুবে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এদিকে হবিগঞ্জেও খোয়াই নদীর পানিও কিছুটা কমেছে। শহরতলির নিচু এলাকা এখনও জলমগ্ন। বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, শুরুতেই জানতে চাই যে দুর্গত এলাকায় কোন ধরনের ত্রাণ তৎপরতা দেখা গেছে কিনা এবং কেমন চলছে ত্রাণ তৎপরতা জানাবেন। সোহান, আসলে আপনি জানেন যে বেলা যতই বাড়ছে কিন্তু লক্ষ্মীপুরে কিন্তু বন্যার পানি কিন্তু ততই কিন্তু বাড়তে শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে যারা এই যে বন্যা দুর্গতের মধ্যে আছেন তারা কিন্তু এখনো অনেকেই কিন্তু বিভিন্ন স্থানে তাদের আসবাবপত্র নিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়ার জন্য আত্মীয় স্বজন অথবা আশ্রয়কেন্দ্রের বিভিন্ন স্থানে তারা ছুটে যাচ্ছেন। তবে সকাল থেকে আমি দেখতেছি যে এখানে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনে কিন্তু এখানে এসে কিন্তু ত্রাণ দিয়ে গেছেন এবং বিভিন্ন স্থানে তিনি ত্রাণ দেওয়ার জন্য ছুটে যাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ত্রাণ দেওয়ার জন্য তারাও দেখা গেছে প্রস্তুতি নিচ্ছেন বলে তারা আমাকে জানিয়েছেন। তবে এদিকে যে বন্যার যে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এতে করে মানুষের যে খাদ্য সহ দুর্ভোগ এবং যে বিশুদ্ধ পানি রয়েছে সেই বিশুদ্ধ পানি কিন্তু মানুষের দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং মানুষের কিন্তু এক ধরনের হাহাকার চলে আসছে খাওয়ার খাদ্য নিয়ে। কারণ দেখা মানুষ কোনো খাওয়া দাওয়া বা ঘরে থাকার মতো তাদের যেই বাসস্থান সবগুলো তাদের কিন্তু বেসে গেছে এই বন্যা পানির ভিতরে এবং ঘরের ভিতরে তাদের এক কোমর পর্যন্ত পানি অনেকের ঢুকে গেছে, যার কারণে মানুষ কিন্তু ঘরে থাকাচ্ছে বাইরে এবং বিভিন্ন স্থানে যাওয়ার জন্য এদিক ওইদিক ছুটাছুটি করছেন, কিন্তু কোনো দিকে তারা আশ্রয় এবং নিরাশ্রয় পাচ্ছে না। তবে বেশিরভাগ মানুষ কিন্তু প্রায় জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 15,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে এখন পর্যন্ত আশ্রয় যাওয়ার জন্য কিন্তু অনেককে তারা উদ্বুদ্ধ করছেন। তবে কিন্তু সেখানে গবাদি পশু এবং তাদের যে হাঁস মুরগি অন্যান্য জিনিসপত্র রয়েছেন সেগুলির কারণে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত সেই অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। তবে তারা চাচ্ছেন যে তাদের যেই দুর্ভোগ রয়েছে, খাদ্যের সংকট রয়েছে এবং যে পানির নিষ্কাশন পানির বিশুদ্ধ পানির দরকার সেই দ্রুত পানি এবং যে খাওয়ার সেগুলিতে তাদেরকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা আকুল আবেদন করেছেন আমাদের কাছে এবং স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধির কাছে। তারা বলতে চাচ্ছেন যে তাদের ত্রাণগুলো যেন দ্রুত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু এই খাদ্য থেকে এবং যে পানি থেকে তারা দুর্ভোগ আশা করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। চৌহান। আনিস, ধন্যবাদ আপনাকে লক্ষ্মীপুর থেকে যুক্ত হওয়ার জন্য। যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু। জানাবেন যে এখন বর্তমানে আবহাওয়া কেমন দেখছেন, বন্যার পানি কি কিছুটা কমার সম্ভাবনা আছে কিনা এবং ত্রাণ সহায়তা কি পৌঁছাচ্ছে কিনা, আশ্রয় কেন্দ্রের কি অবস্থা জানাবেন। নাবিনা সোহান, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত ঘেঁষা যে উপজেলা সীমান্ত এই উপজেলার যে আখাউড়া, কসবা, বিজয়নগর রয়েছে, এই 3টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত ঘেঁষা, ত্রিপুরা সীমান্ত ঘেঁষা এই আখাউড়া উপজেলার। আপনি যদি একটু দেখাতে চাই তাহলে সেটা হলো আখাউড়া আগরতলা যে সড়কের এই যে ব্রিজটা রয়েছে, যে ব্রিজটা কিন্তু ভারতের সাথে ত্রিপুরা হয়ে ভারতের রাজ্যের যে যাত্রী পারাপার হচ্ছে এবং
মাধ্যমে জানাতে চাই, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বানবাসী মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন দিকে যে আশ্রয় প্রকল্প রয়েছে সেখানে কিন্তু ছুটে যাচ্ছেন এবং এই ত্রাণ সামগ্রী যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের পাশাপাশি কিন্তু যে সকল বানবাসী মানুষ রয়েছে তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু বিভিন্নভাবে এগিয়ে আসছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে সুপেয় বিশুদ্ধ পানি এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এখন যে আশ্রয়গুলো কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু বিভিন্নভাবে পানি এবং বানবাসী বন্যার পানি উঠায় সেখানেও কিন্তু অনেকটা গরু হাঁস মুরগির পাশাপাশি মানুষরাও কিন্তু সেখানে কোনোভাবেই মাথা গুঁজার ঠাঁই করে সেখানে কিন্তু অবস্থান করছেন। আমি আমার এই যে চারপাশটা আপনি যদি একটু দেখাতে চাই, এই পাশটা কিন্তু আখাউড়া-আগরতলা সড়কের এই উৎসুক জনতা বিভিন্নভাবে দূর দূরান্ত থেকে এই বানবাসী মানুষের পাশে এসে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে তারা কিন্তু বিভিন্ন মানুষের পাশে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছেন। এইটা কিন্তু একেবারেই একটি মানবিক দিক আমি বলবো। কারণটা হলো এই গতকাল দুপুর থেকে কিন্তু বানবাসী মানুষের পাশে এসে বিভিন্ন দূর দূরান্ত থেকে ট্রাক যুগে পিকআপ যুগে খাদ্য সামগ্রী নিয়ে তারা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক তিনি আমাকে জানিয়েছেন গতকাল 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা সেখানে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই ছিল আমার কাছে ধন্যবাদ আপনাকে ত্রাণ সহায়তার খবর জানানোর জন্য আখাউড়া থেকে। এ পর্যায়ে যেতে চাই আমরা ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। জানাবেন যে অনেকটাই তো যোগাযোগ বিচ্ছিন্ন ফেনী, সেক্ষেত্রে জেলার আজকের পরিস্থিতি কেমন এবং ত্রাণ ও উদ্ধার তৎপরতা কেমন চলছে সেটাও জানাবেন। বিচ্ছিন্নতা সবচেয়ে বড় সংকট তৈরি করেছে এই ফেনী অঞ্চলের। এমনিতেই ব্যাপক প্লাবন, বন্যা দুর্গত মানুষের অসহনীয় দুর্ভোগ, কষ্ট, প্রাণহানির শঙ্কা, তার মধ্যেই পানি, কিন্তু এটি আসলে এই অঞ্চলের বন্যা পরিস্থিতির কোনো প্রকার প্রকাশ ঘটায় না। এই কারণেই যে খানিকটা শহরতলির দিকে গেলেই বোঝা যায় যে আসলে কি পরিমাণ পানি কিন্তু সেখানে ঘর বাড়ি একেবারেই রবিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। যেতে চাই চট্টগ্রাম, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। আমরা তো জানি যে আশ্রয় কেন্দ্রগুলো পানিতে ডুবে গেছে, ভয়াবহ অবস্থা বানভাসীদের। সেক্ষেত্রে হালদা নদীতে তো বাঁধ ভেঙে গেছে, সেক্ষেত্রে সার্বিক বন্যা চিত্র এখন কেমন দেখছেন আমাদের জানাবেন। সোহার, এখন আমি রয়েছি মূলত ফটিকছড়ি এলাকায়। এখানে যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি কিন্তু সড়ক, এবং এই সড়ক এবং আশেপাশে যে সমস্ত এলাকা সব কিছু একেবারে পানিতে তলিয়ে গেছে। ফলে এখানে বোঝার কোনো উপায় নেই কোনটি সড়ক, কোনটি ঘরবাড়ি, কোনটি দোকান। একেবারে সব জায়গায় কিন্তু হাঁটু সমান পানি, কোথাও কোমর, আবার নিচু যে এলাকাগুলো রয়েছে এবং ঘরবাড়ি সেগুলো কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। যে সমস্ত একতলা ঘরগুলো সেগুলো কিন্তু এরই মধ্যে পানিতে ডোবা, এবং দোতলা তিনতলা সেই সমস্ত ঘরবাড়িগুলো রয়েছে সেখানে মানুষ গিয়ে আশ্রয় নিচ্ছেন। তবে গতকাল রাত থেকে যেহেতু এখানে কোনো বিদ্যুৎ নেই, কোনো খাবার নেই, শুকনো খাবারের কোনো নেই, সে কারণেই মানুষজন কিন্তু অনেকটাই আতঙ্কে আছেন, কেউ না খেয়ে আছেন। তবে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন সকাল থেকে আমরা দেখেছি তারা মানুষদেরকে আসলে সহযোগিতা করার জন্য বিভিন্ন শুকনো খাবার থেকে রয়েছে সেগুলো চিরা মুড়ি এগুলো দেওয়ার চেষ্টা করছেন। তবে এই যে সড়কের আশেপাশে যে কয়েকটি গ্রাম রয়েছে সেখানের অবস্থা তো খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। নিশ্চয়ই ক্যামেরার চোখে যেটি দেখা যাচ্ছে তার চেয়ে বাস্তবে অনেক বেশি ভয়াবহ, এবং কারণ ভেতরে আরও অসংখ্য গ্রাম
রয়েছে কয়েক হাজার মানুষ, সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ পানি কিন্তু একেবারে গলা অবধি পানি। সেখানে ডিঙ্গিয়ে যে সেই পরিবারগুলোতে মানুষজন যাবে তার কোনো উপায় নেই। ফলে যে সমস্ত বোটগুলো রয়েছেন শুধুমাত্র বোটগুলোই যাওয়ার সুযোগ রয়েছে, তবে যেই সরু জায়গা রয়েছে সেই জায়গা ভেদ করে আসলে নৌকা নিয়ে যাওয়ার জন্য মানুষের জন্য অনেক বেশি দুরূহ হয়ে পড়ছে। ফলে এখানকার যে সমস্ত বানবাসী মানুষজন আটকা পড়ে আছেন, কয়েক লাখ মানুষ, তারা অনেক বেশি কান্না করছেন। আহাজারিতে পুরো সবার আসলে হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তারা বলছেন যে অন্তত আগে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে যাতে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা হয়, এবং অনেককে আমরা দেখেছি কয়েকজন মানুষকে নিয়ে আসতে, বিশেষ করে বয়োবৃদ্ধ শিশু যারা রয়েছেন তারা অনেক বেশি আতঙ্কে আছেন। পরিবার যারা সদস্য রয়েছেন এই সমস্ত বয়সী মানুষদেরকে নিয়ে অনেক বেশি বিপাকে। তারা বলছিলেন গত কয়েক দশকে কিন্তু এরকম বন্যা তাদেরকে দেখতে হয়নি। ফলে এই যে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ছাড়াও কিন্তু মিরসরাই, সীতাকুণ্ড প্রতিটি অঞ্চল কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। ফলে মানুষজন অনেক বেশি ভোগান্তিতে আছেন, এবং যতক্ষণ না পর্যন্ত পানি কমতেছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই দুর্ভোগ থাকবেই। অভি, ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। দেশের বন্যা কবলিত জেলাগুলোয় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তারা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফেনীর ফুলগাজী থেকে একজন মুমূর্ষু অন্তঃসত্ত্বা নারীকে আর্মি এভিয়েশন হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। পরে তাকে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়। জানানো হয়, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা সেনানিবাসের দায়িত্বপূর্ণ এলাকায় চলছে উদ্ধার অভিযান। জরুরি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণের কাজও করছে সেনাবাহিনী। ভয়াবহ বন্যার পানিতে ভাসছে 12 জেলার বিস্তীর্ণ অঞ্চল। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। নোয়াখালীর বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানবো সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। প্রায় সপ্তাহখানেকের বেশি সময় পর আজকে আলোর দেখা গিয়েছে, অর্থাৎ আজকে সূর্যের আলোর দেখা পেয়েছে নোয়াখালীর মানুষ, অন্তত বেগমগঞ্জ উপজেলা আমি যেখানে রয়েছি। আমি এরপরে পানি যে বানভাসী মানুষের যে দুঃখ সে দেখে এখানে অন্তত কোমর পানি, এবং এই যে বাড়িটিতে আমি প্রবেশ করলাম, বাড়িটির অবস্থা দেখতে পাচ্ছেন। এই বাড়িটি শুধু নয়, বেগমগঞ্জের আশপাশে যেসব বাড়িগুলো রয়েছে এবং 6টি উপজেলার প্রায় প্রত্যেকটি বাড়ির, বিশেষ করে উপজেলা সদর থেকে যেসব দূরে যে বাড়িগুলো রয়েছে বা প্রত্যন্ত অঞ্চলে, সেগুলো সবগুলোর একই অবস্থা। যে এই যে মানুষের দুর্দশা, মানুষ যে কি নিদারুণ কষ্টে আছে, সেটি আসলে দেখার মতো, যদি একেবারে সচক্ষে না দেখলে দেখার মতো কোনো উপায় নেই। এই যে বাড়িটি রয়েছে, বাড়িটি একেবারে ভিতরে তলিয়ে গেছে পানিতে, এবং অনেকদিন ধরে পানিবন্দী। কারণ এটি উপজেলা সদর যদি যেতে হয় তাহলে পানি মারিয়ে অনেক দূর পর্যন্ত যেতে হয়। আমরা একটু এদিকে দেখাই, যে এই যে ঘরটি রয়েছে, ওনারা রয়েছেন। আপনারা একটু কথা বলতে চাই, এই যে অনেকদিন ধরেই তো এই অবস্থায় পড়ে আছেন, তাহলে কিভাবে বউ বাচ্চা বা এলাকার বা আপনাদের যারা মুরব্বীরা আছেন তাদেরকে নিয়ে কিভাবে আছেন? আছি খুব কষ্টের মধ্যে, আল্লাহ ফাঁকে রাখছে। মনে করেন আমরা তো বাসিয়ের মা বাপ তো আরেকজনের বাসায় নিয়ে দিয়েছি, বুঝেন কথা বুঝেন। তাহলে খাওয়া দাওয়া কিভাবে? খাওয়া দাওয়া আমরা ছেঁয়া খাইয়ের, মুড়ি খাইয়ের, আঙ্গরা আনিদের খাইয়ের। আচ্ছা, রান্না বান্না তো কোনো ব্যবস্থা না? রান্না বান্না নাই, চুলে টুলে সব ভাঙি গেছে, আমাদের ইয়ে সব ভাঙি গেছে। বাচ্চা পানির মধ্যে অনেক জামিলের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, কোনো যাইতে পারি না, বাসা পাওয়া নাই, বাচ্চা পানি তো আরো দৃশ্য বেশি। আর এই অবস্থা বাবরে, হানির ভিতরে থাকতে হারিয়ে না, যে পরিস্থিতি হয়েছে, খাইতে হারিয়ে না, লইতে হারিয়ে না, রাঁধতে হারিয়ে না, বুঝেননি? বাচ্চা পানি কষ্ট হইতে আছে, আমরা বাড়ি সাইড চলে যেতেছি সোমনি বাজারে। আমাদের পুরো এলাকাতে কেউ না, সব ঘরের ভিতরে পানি, আমার নিজের ঘরের ভিতরে এতটুকু পানি আছে। আমার ভাই বোন ছেলে ফেলে নিয়ে খুব কষ্ট হইতেছে। ভাত রাঁধি খাইবো, অত দেখালো 5 দিনও ভাত খাওয়াইতে পারে না, ঘুম যাইতে পারতেছে না। আবার কি হয়, রাত্রেবেলা আবার পানি আরো বাড়িছে কিনা, এই টেনশনে মানুষ আরো অসুবিধা। নোয়াখালীর 6টি উপজেলার উপজেলা সদরের বাইরের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে তার অধিকাংশেরই চিত্র এরকমই, অর্থাৎ ছোট্ট একটি শুকনো জায়গা নেই যেখানে গিয়ে মানুষ খুব ন্যূনতম আশ্রয় নিতে পারে। আর তাই তাদের শঙ্কার জায়গা এখন অন্যখানে, সেটি হচ্ছে এই যে বানের পানি সেটি নেমে যাওয়ার পর যে দুর্ভোগ নেমে আসবে তা কিভাবে মোকাবেলা করবেন, সে চিন্তায় দুশ্চিন্তার বলিরেখা স্থানীয়দের কপালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী। আগামী 72 ঘন্টায় বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস 26 আগস্ট থেকে বৃষ্টিপাত কমতে পারে। সকালে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হয় আবহাওয়া অফিসে। এ সময় আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান,
দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে 16 আগস্ট থেকে বৃষ্টিপাত হচ্ছে। সেই তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকতে পারে। গত 24 ঘন্টায় কক্সবাজারে 151 মিলিমিটার, চট্টগ্রামে 143 মিলিমিটার এবং কুমিল্লায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যে পরিস্থিতি আছে এটা আগামী আরও 72 ঘন্টা প্রায় একই রকম অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আজকে কোথাও হয়তো বা কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে গেলেও কিন্তু আগামী 24 এবং 25 তারিখে সারা দেশেই বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেটা ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এ সময় নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সতর্কীকরণ কেন্দ্র থেকে। সকালে এক ব্রিফিংয়ে সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা বলেন, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম সহ 13টি নদীতে আকস্মিক বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় প্রধান নদীগুলোতে পানি হ্রাস পেতে শুরু করেছে। 48 ঘন্টার মধ্যে নদীর পানি বিপদসীমার নিচে নামতে পারে বলে জানানো হয় ব্রিফিংয়ে। ঢাকার আশপাশের নদীতে অন্তত 1.5 মিটার বিপদসীমার নিচে আছে। বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি নিয়ে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ ছিল বলে জানানো হয় ব্রিফিংয়ে। তবে কাঠামোগত তথ্য দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আদান প্রদান করা হয় না বলে জানান বন্যা সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা। বৃহত্তর নদী অববাহিকাতেও আগামী বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তো সার্বিকভাবে আগামী 48 থেকে 72 ঘন্টায় বিদ্যমান স্থানগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং নতুন করে আর কোনো বন্যা পরিস্থিতির ঝুঁকি এই সময়টুকুতে দেখা যাচ্ছে না। বর্তমানে আসলে নদ নদীর পানি এখনো যেহেতু পুরোপুরি বিপদসীমার নিচে নামেনি, এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বেশ কিছু স্থানে মানে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে কিছু কিছু স্থানে বাঁধ ভেঙেছে। ভারী বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা উজানের ঢলে দেশের কয়েক জেলায় অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। বানের জলে তলিয়ে গেছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমন ধানের বীজতলা, ডুবেছে রোপা আমন ও আউশের শত শত হেক্টর জমি। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, আখাউড়ায় কয়েক হাজার হেক্টর জমির ফসলহানি হবার শঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও বন্যার পানিতে ভেসে গেছে বিভিন্ন স্থানের মাছের ঘের। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা মৎস্য খামারিদের। আমার ওই 1 লাখ টাকার মাছ চাচ্ছিলাম না ব্যবসার লাগে, তোমার ব্যবসার লাল বাতি চলে গেছে, মাছ গেছে সব বাইয়া। ক্ষেত খুব বেশি নষ্ট হয়েছে, মানে এই এলাকার মাঝে আর কোনো ক্ষেত রয়েছে না। আলি, ধান যা আছে সব পানি নিয়ে গেছে। বন্যা দুর্গতদের জন্য দ্বিতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রম শুরু করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। রাজধানী ও আশপাশের এলাকা থেকে ত্রাণ নিয়ে আসছেন সাধারণ মানুষ। কেউ দিচ্ছেন শুকনো খাবার, জামা কাপড়, আবার অনেকে দিচ্ছেন পানি ও প্রয়োজনীয় ওষুধ। সংগ্রহ করা হচ্ছে নগদ টাকাও। রাত 8টা পর্যন্ত চলবে এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম। এরপর প্যাকেজিং করে পাঠানো হবে দুর্গত এলাকায়। ঢাকার পাশাপাশি চট্টগ্রামের দুর্গতদের জন্য চট্টগ্রাম থেকে গণত্রাণ সংগ্রহের কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান সমন্বয়করা। বলেন, আগের দিন ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে পাঠানো হয়েছে 5 ট্রাক ত্রাণ সামগ্রী। শুক্রবার দ্বিগুণ হারে এই ত্রাণ পাঠানোর পরিকল্পনা তাদের। এছাড়াও শিশু খাদ্য, গবাদি পশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, লাইফ জ্যাকেট এগুলো যেন বেশি বেশি পাঠানো হয়। সাধারণ মানুষের প্রতি এমনটাই আহ্বান তাদের। যা আসছে, যে চিনি, গুড় সবকিছুই আমাদের দরকার। তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই দুইটা জিনিস খুবই কম আসছে, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন। সিমেন্টের বস্তা, মোম এগুলো আমাদের লাগবে খুব বেশি। এ পর্যায়ে ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, এই যে নেটওয়ার্কের ঝামেলা, তারপর যোগাযোগে সমস্যা, সবকিছু মিলে আসলে মানুষজন কি নিরাপদ স্থানে আশ্রয় নিতে পেরেছেন কিনা, এই তথ্য আপনার কাছে আছে কিনা আমাদের জানাবেন। সোহার, এখানে বলা চলে একদম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মানবিক বিপর্যয়ের যদি শেষ কথা যদি বলি, এর বাইরে আর হতে পারে না। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে মনে হচ্ছে যেন একটি মিছিল হচ্ছে, এই মিছিল হচ্ছে
আর্তনাদের, আহাজারির, জীবন বাঁচানোর মিছিল। মানুষ স্রোত আসছে, মানুষ জীবন বাঁচানোর জন্য স্রোতের সাথে ছুটছে। কে কোন দিকে ছুটছে আসলে সেটিও অনেকে নির্দিষ্ট করে বলতে পারেনি। এটি হচ্ছে যে ফেনী শহরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে লালপুল যে অংশ, সে লালপুলের অংশে মানুষের স্রোত আপনি একটু দেখেন। এই যে মানুষ ছুটে যাচ্ছে, মানুষ পায়ে হেঁটে যাচ্ছে, এখানে শিশু আছে, বয়স্করা আছে, বৃদ্ধ আছে, অন্তঃসত্ত্বা আছে, নারীরা আছে। এই যে মানবিক বিপর্যয়ের আর কোনো শাখা নেই। আমি ফেনী শহর থেকে একটি বোর্ডে করে এতটুকু পথ এসেছিলাম, প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ আসছি। আসার পথে প্রতিটা যতটি বিল্ডিং এর দিকে আমি আর চোখ গিয়েছে, সব মানুষই একটি কথা বলছে, খাবার চাই, খাবার চাই। যে যা পারেন রুটি দেন, পারেন মুড়ি, চিড়া, শুকনো খাবার, যে যা পারেন আমাদেরকে আপনারা খাবার সরবরাহ করেন। এখানকার মানুষগুলো হয়তোবা এভাবে খাবার অভাবে হয়তোবা তাদের জীবন অবসান হতে পারে, কিন্তু এদেরকে বাঁচানোর এখন খুবই দরকার। অনেকে বলছে যে একটি বোট যখন যায়, হাজারো মানুষ আহাজারি করে, বিলাপ করে করে কাঁদে আর বলে আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন, আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন। এরকম আপনি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক গতকাল দুপুর 1টা থেকে এভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই গাড়িতে যে সকল যাত্রী যারা ছিল তাদের কি অবস্থা, তারা কোথায় গিয়েছে, যে সকল চালকদের আসলে কেমন অবর্ণনীয় যেমন দুর্ভোগ, সে দুর্ভোগ আসলে দুর্ভোগের মধ্যে তাদের দিনটি কেমন ভাবে কেটেছে। 24 ঘন্টা ইতিমধ্যে পার হয়েছে, সে 24 ঘন্টা তারা এখানে কিভাবে তারা কাটিয়েছে, সে দুর্ভোগের চিত্র আমি এখানে শুনেছি এখানকার মানুষের মাঝে। এর বাইরে যদি বলি, এটি হচ্ছে যে ফেনী সদরের চিত্র। ফেনী সদরের বাইরে হচ্ছে যে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার যে চিত্র, সে চিত্র আরো ভয়াবহ। তাদের ইতিমধ্যে 2টি রাত কেটে গেছে। ফেনীতে যে ভয়াবহ পরিস্থিতি, সে খবর জানাচ্ছিলেন আরিফ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌসেরও। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ, গত 5 আগস্ট আদাবরের রিং রোড প্রতিবাদী মিছিলে অংশ নেয় রুবেল। এ সময় অভিযুক্তদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় গুলি ছোড়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কোনো দর কষাকষির সুযোগ না দিয়ে ভারতের সাথে চুক্তি করেছে। পানির ন্যায্য হিসাব নিয়ে তাদের অবস্থান স্পষ্ট ছিল না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের আগে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অভিযোগ করেন তিনি। বলেন, দেশের স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বয়োবৃদ্ধরা এমন বন্যা আগে কখনো দেখেননি, যার জন্য কেউ প্রস্তুত ছিল না। দ্রুত বন্যা দুর্গতদের সাহায্য করতে অন্তর্বর্তী সরকার ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, এই বিপর্যয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, অন্য কিছু নিয়ে এখন আর ভাবার সময় নেই। প্রতিবেশী দেশের প্রতি আহ্বান, জনগণের সাথে জনগণের, দেশের সাথে দেশের সম্পর্ক স্থাপন করুন। ভারত শত্রুতা করছে এমন কোনো ধারণা যেন বাংলাদেশের মানুষের মনে সৃষ্টি না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে জোর দেন তিনি। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময়ে, এটা 1996-এও এবং তার পরবর্তী এই রেজিমে, তারা কোন রকম দর কষাকষির সুযোগ না রেখে 2-1টা চুক্তি করেছে। তাতে কোনো আরবিট্রেশন ক্লজ ছিল না এবং নদীর পানির ন্যায্য হিসাব পাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার ছিল না। বন্যায় কুমিল্লার কি অবস্থা সেটা জানতে যুক্ত হব সহকর্মী মাহফুজ মিশুর কাছে যাব। মিশু, শুরুতেই জানতে চাই আপনি কোন এলাকায় আছেন এবং একই সাথে জানতে চাই যে আটকে পড়াদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে কিনা, সবশেষ তথ্য দিবেন।
আমি আছি কুমিল্লার বুড়িচং উপজেলায় এবং এইখানে আপনারা জানেন যে গতকালকে রাতে গোমতী নদীর যে বাঁধ সেটি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই এলাকায় সচরাচর বন্যা হয় না। এলাকার যারা মুরব্বী তারা বলছেন যে এই সমস্ত এলাকায় কখনোই তারা পানি উঠতে দেখেননি। ফলে আপনি যদি একটু পেছনে দেখায় পুরো এলাকাটা যত দূর চোখ যায় বাড়িঘর, আমি যদি আরেকটু ভেতরে আসতে পারি আমরা ক্যামেরাটা নিয়ে, সবগুলো বাড়িঘর কিন্তু একদম ভেসে গেছে। আমরা একজন ভুক্তভোগীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, এই পানিটা কখন আসলো, কিভাবে আসলো? মূলত রাত 12টার দিকে ভাঙা পড়ে। তো আমাদের এখানে পৌঁছতে পৌঁছে রাত 3টা। মনে করেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে ফুল পানি চলে আসছে, মানে দ্রুত গতিতে। মানে আমরা বোঝার আগেই মনে করেন একদম বাড়ির একদম ফুল পানি হয়ে গেছে। এদিকে সব পানিবন্দি, গলা সমান পানি, মানে একদম, মানে আমরা সবসময় এই অঞ্চলটা কিন্তু উঁচু এলাকা, মানে আমরা কখনো বন্যা অ্যাকসেপ্ট করি না। এদিকে উঁচু এলাকা তো সবাই বলছে 30-40 বছরও এরকম বন্যা আসলে কেউ দেখে না। কতগুলো মানুষ আটকা পড়ছে বলে মনে হচ্ছে? এদিকে আপনার বিশাল এরিয়া ধরে একটা 30-40টা গ্রামের উপরে হবে। এদিকে যে বুড়িচং, তারপরে ব্রাহ্মণপাড়া, তারপরে এদিকে মনে করেন শিবরামপুর, হ্যাঁ, ইসাবুরা, ভরাসার, মানে বিরাট একটা অঞ্চলে প্লাবিত হয়েছে। যারা আটকা পড়ছে তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে, বা জিনিসপত্র, গরু ছাগল, বাড়ির সম্পদ, সেগুলো কি বের করা হয়েছে? এখানে একটা জিনিস খুব ভালো বললে হয় যে কুমিল্লা শহর থেকে অনেক যুব সমাজ বা অন্যান্য শ্রেণী পেশার লোকেরা অনেক হাত বাড়িয়ে দিয়েছে, আপনারা দেখতে পাবেন। মানে আমরা আসলে কোনো কিছু কষ্ট পাই না, তারা খুব ভালো উদ্ধার কাজ করছে। গরু ছাগল, হ্যাঁ, বৃদ্ধ নারী সবাইকে খুব ভালোভাবে উদ্ধার করছে। সোহার, আপনি যদি শুনে থাকেন তাহলে আমরা দেখব যে মানুষের ভিতরে একটা দারুণ একতা কিন্তু এলাকায় রয়েছে। এবং ধরেন রাত 12টা, 1টা, 2টা, 3টার ভিতরে যখন পানি চলে আসলো তারপর থেকেই কিন্তু এখানকার সম্পদ, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে করে যারা ভলান্টিয়ার ঢাকা থেকে এসছেন, কুমিল্লা থেকে এসছেন, এলাকার স্থানীয় মানুষ, তারা কিন্তু সম্পদ, বিশেষ করে গরু ছাগল, হাঁস মুরগি, মানুষ তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে। এর পাশাপাশি ভলান্টিয়ারদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই পানিটা ঠিক কখন নামবে এবং সেটি নিয়ে জেলা প্রশাসন বলি, উপজেলা প্রশাসন বলি, তাদের খুব তৎপরতা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা 2-1 জনের সঙ্গে একটু কথা বলতে চাই যারা স্থানীয়। আপনারা কি স্থানীয় এখানকার? আপনারা কি এখানকার স্থানীয়? চাচি, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। বাবা, একটু কথা বলবেন আপনারা? আপনি এখানকার? আপনারা স্থানীয় না? আচ্ছা, স্থানীয় লোকজন অনেকেই, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এসে গরু উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। গবাদি পশুর একটা বড় অর্থনৈতিক মূল্য রয়েছে, ফলে সেটি রক্ষা করা কিন্তু অনেক মানুষের অগ্রাধিকার। ফলে সেই চেষ্টাটি চলছে এখন পর্যন্ত। যেটি ভালো খবর সেটি হচ্ছে নতুন করে আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই, এবং বৃষ্টি না হওয়ার ফলে যেটি হয়েছে যে অন্তত এখন একটু রোদ উঠছে, ফলে পানির যে তীব্রতা, পানির স্রোতের যে তীব্রতা সেটি কমতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের একটি বড় প্রশ্নের জায়গা হচ্ছে এই এলাকায় যারা 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর ধরে বসবাস করেন বা যাদের পরিবার বসবাস করে, তারা বলছেন যে এরকম এলাকায় সচরাচর পানি ওঠে না, সেটি কেন আসলো সেটি নিয়ে তাদের একটি বড় দুশ্চিন্তা রয়েছে। নাবিলা, নিশু, ধন্যবাদ আপনাকে কুমিল্লা থেকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। বন্যা পরিস্থিতি, বন্যার বড় প্রভাব নেই রাজধানীর সবজি বাজারে, কেননা যেসব এলাকা প্লাবিত সেখান থেকে খুব কম সবজিই আসে বড় শহরে। তারপরও বেগুন আর কাঁচামরিচের দাম অস্বাভাবিক, অবাক করছে শাকের দাম। ব্যবসায়ী আর কৃষকেরা জানালেন বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, তার উপর বন্যার দাপট বাড়লে বিপদ বাড়বে। প্রথম শেয়ার কিনে পরিচালনা পর্ষদ দখল, তারপর নতুন পুরাতন কোম্পানি দেখিয়ে ঋণের পর ঋণ, এভাবেই হাজার হাজার কোটি টাকা নামে বেনামে নিয়েছে এস আলম গ্রুপ। বলা হচ্ছে ঋণের নামে ব্যাংক লুটের নতুন কৌশল আবিষ্কার করেছিল তারা। নিয়ম নীতি ভেঙে 6টি ব্যাংক থেকে এস আলম সংশ্লিষ্টরা বের করে নিয়েছেন 95,000 কোটি টাকা। এসব অপকর্মে গ্রুপটির সহযাত্রী ছিল কেন্দ্রীয় ব্যাংকের অসাধু কর্মকর্তারা। আলমগীর হোসেনের রিপোর্টে বিস্তারিত। ইসলামী ব্যাংকের আমানত, ঋণ, রেমিটেন্স সবই ছিল ঈর্ষণীয়। বেসরকারি খাতে দ্রুততম গতিতে চলা ব্যাংকটির সক্ষমতা কাজে লাগাতে ভুল করেনি এস আলম। এখন পর্যন্ত পাওয়া তথ্যে এই একটি ব্যাংক থেকেই 75,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো। একসময় ঢাকা চট্টগ্রাম রুটে নন এসি বাস সার্ভিসের জন্য পরিচিত গ্রুপটি সরকারি জনতা ব্যাংক থেকেও নিয়েছে 13,500 কোটি। এছাড়া সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকসহ নিয়ন্ত্রণে রাখা ব্যাংকগুলো থেকেও কয়েক হাজার কোটি টাকা ঋণ বা বেনামে সরিয়েছে এস আলম। সব মিলিয়ে গ্রুপটির সুবিধাভোগীরা ঋণের নামে ব্যাংকিং খাত থেকে 95,000 কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কিভাবে বের করলেন টাকা?
বিশ্লেষকরা বলছেন ব্যাংকগুলোর পর্ষদে নিজের লোক বসিয়েছেন আগে, পরে তারাই পথ বের করে দিয়েছেন। বোর্ড দিয়ে পাশ করেছে, কিন্তু এগুলো কি আসলে সবই বৈধ নাকি? একটা তো বৈধ না, তাই না? তো এখানেও তাই হয়েছে, কারণ বোর্ডে যেহেতু সব এসালামের লোকজন, সুতরাং ও বোর্ডে থেকে পাশ করে বৈধভাবে নিয়ে গেছে, দেখাবে আমি বোর্ডে পাশ করেছি, তাই না? কারণ বোর্ডের ওই মেম্বারগুলো সব ওরই লোক। সমস্ত নীতিমালাকে উপেক্ষা করে নিজেরা এটাকে করে নিজেরা প্রভাবিত করে নিজেরাই নিজেদের জন্য মনে করেন ঋণ স্যাংশন দিচ্ছে। এইটা করে একটা মানে পুকুর চুরির মতো যে ব্যবস্থা হয়েছে। এসালম গ্রুপ সরাসরি ঋণ নিয়েছে, পাশাপাশি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমেও নিয়েছে, এরপরও থামেনি, তৈরি করেছে ছায়া কোম্পানি। আর বেশিরভাগ কর্মকাণ্ডই হয়েছে নিয়ম লঙ্ঘন করে। অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়া এই বিপুল অঙ্কের টাকা ফেরত পাবার সম্ভাবনা কম বলেই মনে করেন বিশ্লেষকরা। এইখানে ওনারা যেগুলো করছেন এগুলো তো আসলে উদ্দেশ্যটা তো ঠিক না, উদ্দেশ্যটা তো খারাপ। ও যে টাকাগুলো বের করে নিচ্ছে অল উইল বিকাম এনপিএল। তো এনপিএলটা ফেরত না আসলে আপনার কি ইম্প্যাক্ট হয়? আপনার ফান্ডটা তো রিসাইকেল হলো না, ফান্ডটা তো আবার ঘুরে আসবে না, তাই না? আপনার ক্যাপিটালের উপরে চাপ পড়বে, লিকুইডিটির উপরে চাপ পড়বে, প্রফিটেবিলিটির উপরে চাপ পড়বে, সমস্ত দিক থেকে আপনি চাপের মুখে। প্রশ্ন হচ্ছে, এত অনিয়ম লুটপাট কি শুধু এসালম আর তাদের পুতুল পর্ষদ দিয়েই সম্ভব ছিল? জবাবে বিশ্লেষকরা বলছেন মোটেই না। জেনে বুঝেও উদ্যোগ নেয়নি বাংলাদেশ ব্যাংক, উল্টো সহযোগিতা করেছেন সাবেক 2 গভর্নর সহ কয়েকজন কর্মকর্তা। ব্যাংকে লুটপাট হচ্ছে, কোথায় রেগুলেটরি বডি, কোথায় কেন্দ্রীয় ব্যাংক, কোথায় কি করেছে? কেউ তো এটা থামানোর জন্য কোনো কিছু করে নাই। তারা কোনো স্টেটমেন্টে সহযোগিতা করেছে। কারো না কারো দেখার কথা ছিল, কারো না কেউ স্টপ করার কথা ছিল, তাই না? এখন স্টপ করার প্রয়াস যদি নিত, যদি না পারতো, তাহলে তো ডেফিনেটলি লোকজন আপনাকে সাপোর্ট করে না, আপনি তো চেষ্টা করছেন কিন্তু আপনি পারেননি। সেটা তো করেনি বাংলাদেশ ব্যাংক, বরঞ্চ তাকে আরও সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে যেভাবে বলা হয়েছে সার্কুলারগুলো বরঞ্চ সেভাবে সে বানাই দিচ্ছে। সঠিক হিসাব বের হলে এসালমের নামি বেনামি ঋণের পরিমাণ আরও বেশি হবে বলে মনে করেন ব্যাংকাররা। আর জালিয়াতির পথ এখন বন্ধ করে দেয়াই সামনে আসবে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার। আমাদের সঙ্গেই থাকুন।